সংসদে অর্থ বিল পাশ, করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা পর্যন্ত বৃদ্ধি, ব্যাংক হিসাব খুলতে টিআইএন লাগবে না। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার প্রধানমন্ত্রী। বিদেশে পাচারকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি বিরোধী নেতা। দেশের পোশাক রপ্তানিতে মন্দার ছাপ, ইউরোপে কমছে চাহিদা, বৈশ্বিক অর্থনীতিকে দায়ী করছেন ব্যবসায়ীরা। আওয়ামী কর্মীর মৃত্যুকে গুজব বলছে পুলিশ। 3 মরদেহের 2 জনের আওয়ামী রাজনীতি করার প্রমাণ মিলেছে। এবং চলে গেলেন বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। সংস্কৃতি অঙ্গনের শোকের ছায়া, কাল নেওয়া হবে শহীদ মিনারে। রাতের বুলেটিনে স্বাগত, সাথে আছি সাফাত বিন ফরিদ এবং আমি আছি কাজী আয়শা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পরিবর্তন এনেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর মধ্যে আছে করমুক্ত আয়সীমা বাড়িয়ে 4 লাখ টাকা করা, আবাসন খাতে কালো টাকা সাদা করার সুযোগ না রাখা এবং খুচরা ব্যবসায়ীদের ওপর ভ্যাট আরোপের প্রস্তাব বাতিল করা। এছাড়া ব্যাংক হিসেব খোলায় টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাবও প্রত্যাহার করেছেন তিনি। সংসদে অর্থ বিল পাশের আগে অর্থমন্ত্রী এসব পরিবর্তন আনেন। সম্প্রতি আইএমএফ-এর এক প্রতিবেদন অনুযায়ী দেশি বিদেশি ঋণের কিস্তি ও সুদ বাবদ সরকারকে পরিশোধ করতে হবে $30 বিলিয়ন কিছু বেশি, যেটি অর্থনীতিতে ব্যাপক চাপ তৈরি করেছে। প্রয়োজনে অপ্রয়োজনে এসব ঋণ নিয়ে দেশের ঋণ গ্রহণের ক্ষমতাকে ঝুঁকিতে ফেলেছে ফ্যাসিবাদী সরকার, এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী। আমরা যেই সময়ে বাজেট প্রণয়ন করেছি তখন একদিকে ছিল ফ্যাসিবাদী সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি ও বিপর্যস্ত প্রাতিষ্ঠানিক কাঠামো, অন্যদিকে ছিল একটি নতুন বাংলাদেশের প্রত্যাশা। তাই এই বাজেট কেবল সরকারের বার্ষিক আর্থিক বিবৃতি নয়, এটি জনজীবনে স্বস্তি আনা, অর্থনৈতিক পুনরুদ্ধার, কাঠামোগত সংস্কার, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা। সোমবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনে অর্থমন্ত্রীর সমাপনী বক্তব্যে একথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিন অর্থবিল 2026 সংসদে পাশ হয়। এছাড়া আগামীকাল সংসদে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পাশ হওয়ার কথা রয়েছে, যা আগামী 1 জুলাই থেকে কার্যকর হবে। অর্থবিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। শেষ মুহূর্তে এসে অর্থবিলে বেশ কিছু পরিবর্তন আনা হয়। আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের প্রস্তাব, করমুক্ত আয়সীমা বাড়িয়ে 4 লাখ টাকা করা, একই সঙ্গে বাদ যাচ্ছে খুচরা ব্যবসায়ীদের উপর ভ্যাট আরোপের প্রস্তাবও। বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের কর্পোরেট কর কমিয়ে 5% করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী। পৃথকীকরণ, কর ব্যবস্থার অটোমেশন, কর ফাঁকি রোধ এবং বিনিয়ন্ত্রণ ডিরেগুলেশন এর মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করে ব্যবসা বাণিজ্য প্রসারের উদ্যোগ নিচ্ছি। ফ্ল্যাট রেটে ভ্যাট প্রদানের উদ্যোগ গ্রহণ করেছি। আমি এই বিষয়ে আশ্বস্ত করতে চাই, কাঁচা বাজার ও ক্ষুদ্র মুদি দোকান এর আওতায় বাইরে থাকবে। মাননীয় স্পিকার, জ্বালানি সক্ষমতা বাড়াতে আরও এলএনজি টার্মিনাল বাড়ানো, দ্বিতীয় রিফাইনারি স্থাপন সহ নানা উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি প্রকল্প বাস্তবায়নের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। ডিজিটাল ড্যাশবোর্ডের মাধ্যমে প্রতিটি উন্নয়ন প্রকল্পের নজরদারি করা হবে, এতে অনিয়ম দুর্নীতি কম হবে। আলোচনা ক্রমে নতুন। তোফাজ্জল হোসেন, ওয়ান নিউজ, ঢাকা। এর আগে করমুক্ত আয়সীমা বাড়ানো এবং ব্যাংক হিসাব খুলতে টিআইএন-এর বাধ্যবাধকতা তুলে নেওয়ার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। প্রস্তাবিত বাজেটের ওপর সংসদের সমাপনী বক্তব্যে তিনি বলেছেন, ধ্বংসস্তূপে দাঁড়ানো অর্থনীতিকে টেনে তোলা চ্যালেঞ্জ নিয়েই নতুন অর্থ বছরের বাজেট দেয়া হয়েছে। যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকারও করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আওয়ামী লীগের 3 মেয়াদের শাসন, তারপর 24-এর গণ অভ্যুত্থান, অন্তর্বর্তীকালীন সরকারের 1.5 বছর। চরম ক্রান্তিকালের মধ্য দিয়ে গেছে দেশের অর্থনীতি। 12 ফেব্রুয়ারির ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করা বিএনপির অন্যতম চ্যালেঞ্জ ছিল ভঙ্গুর অর্থনীতিকে সচল করা এবং মানুষের জীবনে স্বস্তি ফেরানো। বহুমাত্রিক সেই চ্যালেঞ্জ নিয়েই নতুন সরকারের প্রথম বাজেট। সংসদে বাজেট বক্তব্যের শুরুতেই অর্থনীতির সেই ভয়ঙ্কর অতীত তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছিল, জাতীয় আন্তর্জাতিকভাবেও যেটি স্বীকৃত। মাননীয় স্পিকার, পুঁজিবাজার অর্থনীতির সাথে সংশ্লিষ্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টর। এই সেক্টরে এমন অবস্থা গিয়েছে সর্বস্ব হারিয়ে মানুষ আত্মহত্যাও করেছিল। প্রস্তাবিত বাজেট পাশের আগে করমুক্ত আয়সীমা বাড়ানো, ব্যাংক হিসাব খুলতে টিআইএনের বাধ্যবাধকতা তুলে নেয়ার প্রস্তাব দেন। এছাড়া কয়েকটি ক্ষেত্রে শুল্ক কর কমানোর পাশাপাশি কালো টাকা সাদা করার বিতর্কিত বিধান প্রত্যাহার করতে অর্থমন্ত্রীর প্রতি অনুরোধ জানান প্রধানমন্ত্রী। যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় 3 দাখিলের একটি বিধান রাখা হয়েছিল, বিধানের প্রস্তাব করা হয়েছিল। এছাড়াও মাননীয় স্পিকার, বন্টননামা দলিল রেজিস্ট্রেশন এবং সম্পত্তি মিউটেশনের ক্ষেত্রেও 3 দাখিলের বিধান করার প্রস্তাব করা হয়েছিল। মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীকে অনুরোধ জানাবো যে এই বিষয়টিও যাতে প্রত্যাহার করা হয়। মাননীয় স্পিকার, আদর্শ হারে ভ্যাট প্রদানে সহজীকরণের লক্ষ্য নির্দিষ্ট কিছু ক্ষেত্রে কোএফিসিয়েন্ট দাখিলের বাধ্যবাধকতা শিথিল করার বিষয়টি আমি বিবেচনা করার জন্য মাননীয় অর্থমন্ত্রীকে আহ্বান জানাচ্ছি। প্রধানমন্ত্রী সাম্প্রতিক চায়না সফরের আগে থেকেই আলোচনায় তিস্তা মহাপরিকল্পনা। সংসদে ঘোষণা দেন যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার। দেশের মানুষের পানি যাতে নিশ্চিত রাখতে পারি, পানির প্রবাহ, এবং সে কারণে মাননীয় স্পিকার, বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। মানুষকে স্বস্তি দিতেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজেট ঘোষণা করা হয়েছে জানিয়ে সরকার প্রধান বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং সামাজিক নিরাপত্তা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। একটি রাজনৈতিক সরকার হিসাবে একটি মূল যেটি লক্ষ্য হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা বৃদ্ধি করা। শাহরিয়ার বাঁধন, ওয়ান নিউজ, ঢাকা। আওয়ামী লীগ আমলে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা ও জড়িতদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এতে জনগণের সম্পদ নিরাপদ থাকবে বলে মনে করেন তিনি। সকালে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের উপর সমাপনী বক্তব্যে স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি, রাজনীতি সহ নানা বিষয়ে কথা বলেন বিরোধী নেতা। তিনি বলেন, স্বাস্থ্য খাতে চরম অব্যবস্থাপনা চলছে। শয্যা সংকটে হাসপাতালে ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না মানুষ, তাই স্বাস্থ্য খাতকে আলাদা গুরুত্ব দেওয়ার দাবি জানান তিনি। জামাত আমির আরও বলেন, আওয়ামী লীগ আমলে বহু টাকা বিদেশে পাচার হয়েছে, এগুলো ফেরত আনা গেলে বাজেটের ঘাটতি মেটানো সম্ভব। দাবি জানান অর্থ পাচারকারীদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার। বাজেট আলোচনায় সাম্প্রতিক চায়না সফরের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান বিরোধী দলীয় নেতা। আশা করেন দ্রুত এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করবে সরকার। ওই পাচারকৃত অর্থের 9 ভাগের 1 ভাগ 26-27 অর্থ বছরে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, যদি সেই উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমাদের কোনো বাজেট ঘাটতি থাকবে না। এ টাকা আমাদের, এ টাকা জনগণের। এই টাকা ডাকাতি, চুরি করে, লুণ্ঠন করে নিয়ে যাওয়া হয়েছে। জনগণের সম্পদ জনগণকে ফিরিয়ে দিতে হবে, আর সম্পদের সাথে কালপ্রিটদেরকে ফিরিয়ে আনতে হবে। শুধু সম্পদ আসলো, কালপ্রিটরা থেকে গেল, তাহলে কিন্তু সঠিক শিক্ষা হবে না। ওদেরকেও ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করতে হবে। ইউরোপের বাজারে দিন দিন কমছে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। অপ্রচলিত বাজারে নিজেদের হিস্সা বাড়ানোর চেষ্টাও আলোর মুখ দেখছে না। অব্যাহত রয়েছে নিম্নমুখী প্রবণতা। এছাড়াও অর্থবছরের তৃতীয় প্রান্তিকে তৈরি পোশাকের মূল্য সংযোজন কমেছে উল্লেখযোগ্য হারে। এমন পরিস্থিতির জন্য বৈশ্বিক অর্থনৈতিক অবস্থাকে দায়ী করছেন এই খাত সংশ্লিষ্টরা। ক্রমেই কমছে ইউরোপের দেশগুলোতে তৈরি পোশাকের রপ্তানি। চলতি বছরের শেষ 4 মাসে আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় রপ্তানি কমেছে 19%। এর কারণ হিসেবে খাত সংশ্লিষ্টরা বলছেন, ইউরোপের দেশগুলোতে মূল্যস্ফীতি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে অস্থিরতার কারণে চাহিদা কমিয়েছেন ইউরোপের ক্রেতারা। একই সঙ্গে বৈশ্বিক বাজারে তৈরি পোশাকের নিম্নমুখী প্রবণতার কারণে প্রতিযোগিতা বেড়েছে, যার প্রভাব পড়েছে দেশের তৈরি পোশাক রপ্তানিতেও। টোটাল রপ্তানিতেও ডিক্লাইন,
এইটা কোন সময় প্রচলিত বাজারে কোনো অপরচুনিটি ওঠানামা করে ওই নির্দিষ্ট দেশের আর্থসামাজিক অবস্থার কারণে, এবং হলো আমাদের হলো কস্টিংয়ের কারণে, আমাদের ইনিশিয়েটিভের কারণে। এই জন্যই আমরা কিন্তু বিশেষ করে ফোকাস করছি জাপানকে। ব্রাজিলের অ্যাম্বাসাডারের সাথে আমাদের কোনো একটা অনুষ্ঠানে দেখা হয়েছিল, ওইখানে আমরা বলেছি যে অন্তত ব্রাজিলিয়ান কটন দিয়ে যেসব প্রোডাক্ট আমরা তৈরি করব সেটা ডিউটি এক্সাম্পশন অথবা ডিউটি ফ্রি দিতে হবে। তো উনি বিষয়টা পজিটিভলি নিয়েছেন, এটা নিয়ে আমরা কাজ করতে বলেছেন। অন্যদিকে স্বস্তিতে নেই অপ্রচলিত বাজারও। কয়েকটি দেশের পোশাক রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি হলেও অধিকাংশ ক্ষেত্রেই তা নিম্নমুখী। অপ্রচলিত বাজারে মোট রপ্তানি কমেছে $28.78 কোটি। সবচেয়ে বেশি পতন হয়েছে রাশিয়ার বাজারে 29.17%। একমাত্র বড় বাজার হিসেবে চীনের রপ্তানি বেড়েছে 21.51%। ইন্ডিয়া, পাকিস্তান, ইভেন চায়না, আপনি যদি দেখেন সবাই কিন্তু এক্সপোর্ট ড্রপ করেছে। আমরা যে এত ডলার বা এত বিলিয়ন যে আমরা লস করলাম অর্ডারের, সেলসের, এটা কিভাবে কভার হবে? এই অর্ডারগুলো কোথায় গেল তাইলে? আর যদি যে না থাকে তাহলে কি আবার আসবে কিনা? There's a lot of uncertainty. তো এই আনসার্টেনটিগুলোকে থেকে যদি বের হয়ে আসতে হয় তাহলে আমাদের প্রপার রোড ম্যাপ থাকতে হবে। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের ত্রৈমাসিক প্রতিবেদনে দেখা যায় চলতি অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় তৃতীয় প্রান্তিকে তৈরি পোশাক খাতে মূল্য সংযোজন কমেছে। যেখানে দ্বিতীয় প্রান্তিকে তৈরি পোশাক খাতের মূল্য সংযোজন ছিল 64.22%, সেখানে তৃতীয় প্রান্তিকে তা দাঁড়িয়েছে 61.35%। দেশের সবচেয়ে বড় রপ্তানি খাতকে এগিয়ে নিতে হলে পরিকল্পনা ও বাজার প্রতিযোগিতা বিবেচনায় নিজেদের সক্ষমতা এবং পণ্যের বৈচিত্র্য বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। তোফাজ্জল হোসেন, ওয়ান নিউজ, ঢাকা। তুরাগ নদীতে নিষিদ্ধ আওয়ামী লীগের 7 কর্মীর মৃত্যুর ঘটনাকে গুজব বলছে পুলিশ, কিন্তু প্রত্যক্ষদর্শীরা জানান গত 22 জুন পুলিশের ধাওয়া খেয়ে ট্রলার থেকে অনেকেই নদীতে ঝাঁপ দেয়। তাদের মধ্যে সবাই তীরে উঠতে পেরেছিল কিনা তা কেউই নিশ্চিত নন। এদিকে উদ্ধার হওয়া 3 মরদেহের পরিচয় শনাক্তের পর জানা গেছে তাদের দুজনই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তুরাগ নদ গত 5 দিন ধরে সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু। অন্যদিকে সেই আলোচনার জবাবে আইনশৃঙ্খলা বাহিনীর দফায় দফায় শক্ত অবস্থানের জানান দেয়া। আসলে কি ঘটেছিল তুরাগে, যার উত্তর খুঁজতে চ্যানেল 1 তুরাগ নদে। ঘটনার শুরু 22 জুন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর একদিন আগে তুরাগে কয়েকজন নেতাকর্মী মিছিল করে। আশুলিয়ার এই সড়কেই তারা মিছিল করেছিল। এলাকাটিতে এটি তাদের প্রথম মিছিল নয়। সড়কের পাশে থাকা একটি দোকানের সিসিটিভি ফুটেজে বিভিন্ন সময়ে মিছিলের ছবি দেখা যায়। 22 জুন মিছিল শেষে গ্রেপ্তার এড়াতে তারা সড়ক পথে তুরাগ থানার সামনে দিয়ে না গিয়ে নৌপথে আশুলিয়া যাওয়ার চেষ্টা করে, যা দেখেছিল এই দোকানি। আবার এই জায়গা পুলিশ বসে কথা বলছেন না, পুলিশের খবর ঠিকই জানতো। এই জায়গা দেখছি লোকজন জড়া, এই যে গাছগুলো না, হ্যাঁ ওই জায়গায় লোকজন জড়া দেখছি। কয়জন? 7-8 জন দেখছেন ভাই, এটা করতে কিন্তু অনেক লোকজন আছে। ঝোপঝাড়ের এই পথ ধরে এখান থেকেই তারা ট্রলারে ওঠে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা 22 তারিখ মিছিলের পরে এই পথেই নদী পথে পালিয়ে গেছেন এবং এই পথ ধরেই এসেছেন, তার বেশ কিছু বর্ণনা এবং সাক্ষী আমরা পেয়েছি। এই জায়গা থেকে নৌকায় ওঠার পর তারা ঠিক কোন জায়গাতে গিয়েছেন, তাদের সাথে কি ঘটেছে সেটি আমরা জানার চেষ্টা করব। মিছিল শেষে সেই ট্রলারে ওঠা একজন জানায় তাদের নৌপথে যাওয়ার খবর পেয়ে যায় আশুলিয়া পুলিশ ফাঁড়ি। পুলিশ চলে আসলে কয়েকজন লাফ দেয় তুরাগে। এর মধ্যে 7 জনকে গ্রেপ্তার করে পুলিশ। লাফ দেওয়ার মধ্যে একজনের মরদেহ পাওয়া যায় 25 জুন রাতে। সেই মরদেহ ছিল তুরাগের রানাভোলা এলাকার ছাত্রলীগের সুমনের। পরিচয় গোপন রাখার শর্তে সুমনের এক আত্মীয় জানায় 22 জুন রাতে সুমনের সাথে ট্রলারে থাকা 2 জন তাদের খবর দেয় সুমন নিখোঁজের। এরপর 23 থেকে 24 জুন দুদিন ট্রলার নিয়ে সুমনের পরিবার মরদেহর খোঁজে নামে। এমন সময় সুমনের মরদেহর বাইরেও আরও 2টি মরদেহ দেখতে পায় তারা, তবে সেগুলো ঝাঁপ দেয়া ব্যক্তিদের মধ্যে কারোর কিনা তা নিশ্চিত নয়। আমরা 2টা পাইছি, এটা 23 তারিখে একটা, রুস্তমপুর এখানে একটা, রুস্তমপুর একটু আগে এটা বাকের মতো ওইখানে হঠাৎ করে উঠছে আর কি। আরেকটা পাইছে যে শাহালিঘাটে, মিরপুর শাহালিঘাট। যখন আমরা এটা 24 তারিখে পাইছি, এটা থেকে মিরপুর শাহালিঘাট এই পুলিশ এবং জনগণ সহকারে যে নদীর পাড়ে একটা বেঞ্চের মতো, ওর মধ্যে শোয়ে রাখছে লুঙ্গি পরা, স্যান্ডু গেঞ্জি, কলা পাতা ঢাকা ছিল। ওই লাশটা দেখছি, দেখার পরে আমরা চিনি নাই। পরে শুনতে পারলাম এটা থেকে রানা ভোলা যে বালুর মাঠ, ওইখানে ছেলেগুলি আমরা চিনি না। ওই মিছিলে গেছিল, যাওয়ার পর ওইখান থেকে ওরা এইভাবে নিখোঁজ হয়ে গেছে।
সুমনের মরদেহ পাওয়া যায় 25 জুন রাতে আশুলিয়া ব্রিজের নিচে। সেদিন ট্রলার থেকে উদ্ধার হওয়া একজন বাসতে ফোন করেছিল তার এক আত্মীয়কে। সেই ফোনে তিনি জানিয়েছিলেন তুরাগ তীরের একটি জায়গায় লুকিয়ে থাকার কথা। আমি আছি এখন যে আশুলিয়া বা ব্রিজটার নিচে যে গরু বাজার না, এই গরু বাজারে এইখানে ডেজার আছে না, ডেজারের ওইখানে আমাকে কিছু পুলিশ দেখছিল আশুলিয়া রস্তমপুর গার্ডের এইখানে ছিল, প্রায় অনেকজনই, কেউ ধরছে কেউ নিচ্ছে। এই ঘটনার পর থেকে সেই ট্রলারের মাঝি নিখোঁজ। আশুলিয়ার নোয়াপাড়া বাস স্ট্যান্ডে তার বাড়িতে গিয়ে পাওয়া যায় ঘর তালাবদ্ধ। তার খবর কেউ বলতে পারে না। এদিকে পুলিশ বলছে এমন কোনো ঘটনা ঘটেনি। পুলিশের দাবি সামাজিক মাধ্যমে অপপ্রচার চালিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছে পতিত আওয়ামী লীগ সরকারের দোসররা। ইশতিয়াক ইমন, ওয়ান নিউজ, ঢাকা। হলের মাঠে বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখতে গিয়ে শিবির নেতার হাতে হেনস্থা হওয়ার অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী দম্পতি। এ বিষয়ে তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি দেয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের মাঠে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাবেক শিক্ষার্থী। তাদের অভিযোগ, স্ত্রীসহ খেলা দেখতে ঢোকায় শিবিরের সাথী এবং হল সংসদ নেতা সাজু মিয়ার নেতৃত্বে কয়েকজন তাদেরকে হেনস্থা করে হল থেকে বের করে দেয়। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। 15-20 জন মিলে আমাদেরকে ঘিরে ফেলে ওরা ইন্টিমিডেট করার চেষ্টা করে এবং ওই পরিবেশেই সাজু আমাদেরকে বারবার অফেন্সিভলি টোনে আমরা কেন মেয়ে নিয়ে এত রাতে হলে ঢুকছি সেইটা হচ্ছে যে খুব তীর্যকভাবে প্রশ্ন করে। নারী হেনস্থার অ্যাঙ্গেল থেকেই তারা আমাদের সাথে দুর্ব্যবহার করেছে এবং হল থেকে বের করে দিয়েছে। ঘটনার প্রতিবাদে রবিবার সকালে শহীদুল্লাহ হল মাঠে ঘোষণা দিয়ে বিশ্বকাপ খেলা দেখতে যান বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের একটি অংশ। নিজের বিরুদ্ধে আনা হেনস্থার অভিযোগ অস্বীকার করে ছাত্রদলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলেন অভিযুক্ত শিবির নেতা সাজু। তিনি অভিযোগ করেন তার উপর হামলার উদ্দেশ্যে শনিবার রাতে হল ছাত্রদলের সদস্য সচিব জুনায়েদ আবরারের নেতৃত্বে 9 নেতাকর্মী তার কক্ষে যায়। তো ওই আপুর সাথে আমার একটা সিঙ্গেল ওয়ার্ডও বিনিময় হয় নাই, যেখানে নারী হ্যারাসমেন্ট কেমন হয়। ওরা গিয়ে আমার রুমমেট জিজ্ঞেস করতে যে সাধু কই, 30 থেকে 40 মিনিট ওখানে আমার রুমের সামনে পায়চারি করতে হলে উপস্থিত থাকতাম। আমার উপর দিকে যে কি হইতো, দ্বিতীয় আবরার ফাঁদে না আমি হয়ে যেতাম। এ নিয়ে প্রক্টর বরাবর লিখিত অভিযোগও দিয়েছেন সাজু। হল ছাত্রদলের সদস্য সচিবের দাবি, নিজেকে ভিকটিম হিসেবে উপস্থাপন করে ঘটনা ভিন্ন খাতে নিতে ছাত্রদলের নামে মিথ্যা অভিযোগ দিয়েছে সাজু। এই যে সাজুকে আমরা নাকি মারতে গেছিলাম, এই যে সব সাজু এখন আমাদের সামনে দিয়ে চলে গেল রুমে, কেউ তার সাথে কিচ্ছু কথা বললো না, এলিগেশন দেয়া হলো আমরা নাকি তাকে মারতে গেছিলাম। উভয় পক্ষের অভিযোগ তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। একজন শিক্ষককে এটাকে 100% করে আমি সত্য ঘটনাটা উদ্ঘাটন করবার জন্য বলেছি। সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে আমি বলবো আসলে ঘটনাটা কী ঘটেছিল। শাস্তিযোগ্য অপরাধ হয় আমি তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনবো। এছাড়াও সাজু মিয়ার নামে বিনা অনুমতিতে ছবি ও ভিডিও ধারণ করে তা বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। রিফাত রিসান, ওয়ান নিউজ, ঢাকা। চলে গেলেন পাপেট ম্যান খ্যাত কিংবদন্তি চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার। সকালে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার বয়স হয়েছিল 90 বছর। 21 পদকপ্রাপ্ত বরেণ্য এই শিল্প স্রষ্টার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের সাংস্কৃতিক অঙ্গনে। রং তুলি নাচর আর পাপেটের সুতোয় যিনি প্রাণ সঞ্চার করতেন তিনি নিজেই আজ হয়ে গেলেন নিষ্প্রাণ। সকালে বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের চিরবিদায়ের খবরে শোকের ছায়া নেমে আসে দেশের সাংস্কৃতিক অঙ্গনে। ধানমন্ডি তাকওয়া মসজিদে গোসল শেষে মুস্তাফা মনোয়ারের মরদেহ নিয়ে যাওয়া হয় তার ধানমন্ডির বাসায়। সেখানে প্রিয় মানুষটিকে শেষবার চোখের দেখা দেখতে আসেন দীর্ঘদিনের সহকর্মী, অনুজ ও স্বজনরা। আমাদের একজন অভিভাবক হারালাম আজ সকাল 8টায়। উনি অন্তিম যাত্রায় চলে গেলেন। ওনার অবদান অনস্বীকার্য। সংস্কৃতি বাংলাদেশের প্রতিটি অঙ্গনে তার অবদান। বিশাল ক্ষতি হয়ে গেল আমাদের অপরিণীয় ক্ষতি, তার শূন্যস্থান পূরণ হবার। পুরো বাংলাদেশের অনেক ইতিহাসের সঙ্গে জড়িত। মানে আমি টেলিভিশন ধরি, টেলিভিশনের এদেশের সূত্রপাত, এদেশের জন্মলগ্ন, এদেশের
যদি কেউ পুরোটা থাকেন সেটা মোস্তাফা মনোয়ার সাহেব। মুস্তাফা মনোয়ারের মরদেহ রাখা হবে স্কয়ার হাসপাতালের হিমাগারে। মঙ্গলবার সকালে দীর্ঘদিনের কর্মস্থল বিটিভিতে হবে তার প্রথম নামাজে জানাজা। এরপর সর্বস্তরে শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। আমরা হোপফুল ছিলাম, যেহেতু আগে ইয়ে থেকে আইসিইউ থেকে ফেরত গেছে অনেকবার, তো আমরা এবার হোপফুল ছিলাম, কিন্তু ইভেন্চুয়ালি আর উনি আর পারেন নাই। জানাজা পড়াবো ইনশাল্লাহ কালকে। একটা কি সম্ভব শহীদ মিনারে নিয়ে যাওয়া হবে। কালকে প্ল্যান আছে শহীদ মিনারে নিয়ে যাওয়া, এর জন্য আজকে নিতে পারতাম, কিন্তু যাদের অন্য লোকরা সময় পায় এর জন্য কালকে নিব ইনশাল্লাহ। পুতুল নাচের সুতো ছিঁড়ে জাদুকর বিদায় নিলেও তার তুলির আঁচড় আর পাপেটের চিরসবুজ চরিত্রগুলোর মাঝে একজন মুস্তাফা মনোয়ার বেঁচে থাকবেন প্রজন্ম থেকে প্রজন্মে। আরাফাত ইয়াসার, ওয়ান এন্টারটেইনমেন্ট। এ পর্যায়ে জানাবো কনফিডেন্স সিমেন্টের সৌজন্যে বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপের রাউন্ড অফ 32 ম্যাচে রাতে জাপানের মুখোমুখি হবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। নকআউট পর্বের পরের রাউন্ডে যাওয়ার লক্ষ্যে ডু অর ডাই ম্যাচে মাঠে নামছে সেলেসাওরা। হিউস্টন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 11টায়। এরই মধ্যে হাজারো ব্রাজিল সমর্থক পৌঁছে গেছে হিউস্টনে। দলের জয় নিয়ে আত্মবিশ্বাসী তারা। বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মরক্কোর সাথে ড্র করায় বেশ হতাশ হয় ব্রাজিলিয়ান সমর্থকরা। তবে পরের 2 ম্যাচে জয় নিয়ে নকআউট নিশ্চিত করে ব্রাজিল। এবার রাউন্ড অফ 32-তে ব্রাজিলের প্রতিপক্ষ জাপান। ডু অর ডাই ম্যাচে মাঠে নামবে কার্লো আঞ্চেলোত্তির শিষ্যরা। ম্যাচ খেলতে এরই মধ্যে হিউস্টনে পৌঁছেছে দল। নিজ দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী ব্রাজিল সমর্থকরা। শুরুর একাদশে ভিনির সাথে নেইমারকে দেখতে চান সমর্থকরা। সে সাথে স্কোর দেখতে চান নেইমার জুনিয়রের। 10 anos, mas eu sempre estou no Brasil e agora é uma feliz oportunidade de encontrar meus amigos brasileiros. মুখোমুখি পরিসংখ্যানে এর আগে জাপানের বিপক্ষে সমান অবস্থানে আছে ব্রাজিল। শেষ 2 বারে দেখায় শেষ ম্যাচে জাপানের বিপক্ষে 3-2 ব্যবধানে হেরেছে ব্রাজিল দল। আর এর আগের ম্যাচে জাপানের বিপক্ষে 3-0 ব্যবধানে জয় পেয়েছে সেলেসাওরা। সেই ম্যাচে ব্রাজিলের বিপক্ষে স্কোর করেন নেইমার জুনিয়র। ম্যাচের 3 মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন ব্রাজিলের পোস্টার বয়। সেই ম্যাচের আত্মবিশ্বাস নিয়েই হয়তো মাঠে নামবে ব্রাজিল। এদিকে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হতে হলেও নিজ দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী জাপান কোচ মোরিয়াস। এছাড়া এই ম্যাচে বেশ আক্রমণাত্মক ফুটবলই খেলবে জাপান। প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিয়ে মুহূর্তের মধ্যেই পাল্টা আক্রমণে যাওয়া তাদের সবচেয়ে বড় শক্তি। সেক্ষেত্রে ব্রাজিলকে থাকতে হবে সতর্ক। এছাড়া অ্যালিসন বেকারের ওপর থাকবে বড় দায়িত্ব। এই বিশ্বকাপে জাপান বেশিরভাগ সময় 3-4-2-1 ফরমেশনে মাঠে নেমেছে। এছাড়া স্বস্তিতে আছে জাপান দল। দলের বড় শক্তি জাপানের মেসি খ্যাত তাকেফুসা কুবো অনুশীলন করেছেন। এদিকে ব্রাজিল শিবিরে রাফিনিয়াকে নিয়ে আছে অনিশ্চয়তা। সব মিলিয়ে ব্রাজিলের জন্য কঠিন একটা ম্যাচ অপেক্ষা করছে। ফারজানা জাহান প্রিয়া, ওয়ান স্পোর্টস ডেস্ক। রাতের বুলেটিনে সময় হলো বিরতির। ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। ডেঙ্গিতে 24 ঘন্টায় 5 জনের মৃত্যু। সারা দেশে হাম ও উপসর্গে প্রাণ গেল আরো 4 জনের। স্বাগত আরেকবার, দেখছেন রাতের বুলেটিন। যাচ্ছি পরের খবরে। দেশে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জুন মাসে ডেঙ্গিতে প্রাণ গেল 13 জনের। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় যে 5 জন ডেঙ্গি রোগীর মৃত্যু হয়েছে তাদের মধ্যে 2 জন চট্টগ্রাম বিভাগের, 1 জন ঢাকা উত্তর সিটি, 1 জন ঢাকা দক্ষিণ সিটি এলাকার এবং 1 জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। এবছর ডেঙ্গিতে মারা গেছে মোট 18 জন। এছাড়া গত 24 ঘন্টায় ডেঙ্গিতে আক্রান্ত 124 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত 5924 জন ডেঙ্গি রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এদিকে সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 4 জনের মৃত্যু ঘটেছে। একই সময় নতুন করে হামে আক্রান্ত 1145 জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এসব তথ্য। এতে বলা হয়, সর্বশেষ 24 ঘন্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 1004 জন। গত 15 মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 1,211 জনে। এ সময় হাম উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 623।
মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে 93 জনের। দেশের প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছের চারা লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এই আহ্বান জানান। এ সময় শিক্ষার্থীদের গাছ রোপণে উৎসাহ দিতে শিক্ষকদের আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, বর্ষার মৌসুম শুরু হয়েছে কিন্তু তেমন বৃষ্টি হচ্ছে না। গাছ কাটার কারণে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। জনপ্রতিরক্ষায় বিএনসিসির ভূমিকা তাৎপর্যপূর্ণ উল্লেখ করে তিনি জানান, উপজেলা পর্যায়ে এর কার্যক্রম বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে। বৃক্ষরোপণ ছাড়াও স্টার্ট আপ বিজ্ঞান প্রকল্প কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই কর্মসূচির আওতায় 29,000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানে 88,000-এর বেশি গাছের চারা রোপণ করা হয়েছে। জনপ্রতিরক্ষা ধারণার সঙ্গে বিএনসিসির ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ কারণেই সংগঠনটিকে দেশের দ্বিতীয় সারির প্রতিরক্ষা শক্তি হিসাবে বিবেচনা করা হয়। দেশের সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠানে দেশের জেলা ও উপজেলা পর্যায়ে বিএনসিসির কার্যক্রমকে আরও সম্প্রসারণ এবং অধিক সংখ্যক তরুণ তরুণীকে এই ইতিবাচক কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে বর্তমান সরকার উদ্যোগ গ্রহণ করেছে। নির্বাচনের আগে দাবি আদায়ের নামে বিভিন্ন আন্দোলন করে অন্তর্বর্তী সরকারকে ব্যস্ত রাখা হয়েছিল, এমন মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। উপদেষ্টাদের স্বাধীনভাবে কাজ করতে দেয়া হয়নি বলেও অভিযোগ তার। সন্ধ্যায় রাজধানীর এনসিপি কার্যালয়ে বিপ্লবের মাস জুলাই স্মরণে দলীয় কর্মসূচি ঘোষণা শেষে এসব কথা বলেছেন হাসনাত আব্দুল্লাহ। বলেছেন, সরকার এখনো পর্যন্ত জুলাই নিয়ে কোনো কর্মসূচি দেয়নি। জুলাইয়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন থেকে সরকার ক্রমেই সরে যাচ্ছে। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত জুলাই জাগরণ কর্মসূচি ঘোষণা করেন হাসনাত আব্দুল্লাহ। কর্মসূচিতে জুলাই স্মরণে পদযাত্রা, গ্রাফিতি অঙ্কন, নারী সমাবেশ, সেমিনার, প্রামাণ্যচিত্র প্রদর্শন, কবর জিয়ারত ও দোয়া সহ নানা কর্মসূচি পালন করবে এনসিপি। নির্বাচনের আগে এই বিভিন্ন দাবিতে প্রত্যেক দিন জাতীয় দাবি কমিটি একটা হয়ে গিয়েছিল। তারা বিভিন্ন দিন ঢাকার বিভিন্ন পথে প্রান্তরে বিভিন্ন দাবিতে, আপনারা দেখেছেন আমাদের এই যে যারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা ছিলেন তাদেরকে কিভাবে ব্যস্ত রেখেছেন। গাবতলী বাস টার্মিনালকে নান্দনিক, পরিবেশ বান্ধব ও সুশৃঙ্খল করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম। বাস টার্মিনালের অব্যবস্থাপনা দূর করতে ভিতরে রাখা গাড়ি সরিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি। বিকেলে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে এসে শফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে পরিবেশ বান্ধব বাস টার্মিনাল তৈরিতে কাজ করছে সিটি কর্পোরেশন। একই সাথে যানজট কমাতেও নগরীর প্রবেশ মুখে শৃঙ্খলা ফেরাতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ সময় প্রশাসক জানান, টার্মিনালের ভিতরে কোনো গাড়ি দীর্ঘক্ষণ পার্কিংয়ে রাখার সুযোগ নেই। এছাড়া সড়কে অবৈধ পার্কিং ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এর বাইরেও কিছু অবৈধ স্থাপনা এখানে আছে, সেইগুলোর বিষয়ে আমরা সরজমিনে দেখেছি, সেটার একটা ব্যবস্থা গ্রহণ করব। তৃতীয়ত হলো বাস টার্মিনালের ভিতরে বাস নির্দিষ্টভাবে সবসময় 24 ঘন্টা 48 ঘন্টা আসলে থাকার কোনো সুযোগ নেই। কিন্তু এখানে পিছনের সাইডে এসে দেখলাম তারা বাসগুলো এখানে রাখছে এবং এখানেই তারা মেরামতের কাজ করছে। কোনো টার্মিনালের ভিতরে কোনো গ্রেজের কোনো কাজ করা যেতে পারে না, এটা আইনেও নেই। তো এই ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করব। রাতের বুলেটিনে নিচ্ছে আরো একটা বিরতি। ফিরে এসে আরো যা থাকছে। টানা বৃষ্টি আর উজানের ঢলে দেশের 10 জেলায় নিম্নাঞ্চল প্লাবিত। গাইবান্ধায় তীব্র হচ্ছে নদী ভাঙন। আবার স্বাগত রাতের বুলেটিনে। যাচ্ছি পরের খবরে। উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টিতে প্লাবিত হচ্ছে দেশের নিম্নাঞ্চল। বিভিন্ন নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ার কারণে 10টি জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে সতর্কতা জারি করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সংস্থাটি জানিয়েছে, আগামী 48 ঘন্টার মধ্যে সিলেট, সুনামগঞ্জ, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে কুড়িগ্রামের দুধকুমার নদের ভুরুঙ্গামারি পাটেশ্বরী পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নীলফামারীতে নদ নদীর পানি বাড়ছে। পানি নিয়ন্ত্রণে খুলে দেওয়া হয়েছে ৪৪টি জলকপাট। ডিমলা ও জলঢাকা নদী তীরবর্তী চরাঞ্চল এবং নিচু এলাকায় ঘরবাড়িতে পানি ঢুকতে শুরু করেছে। গাইবান্ধায় তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র, ঘাঘট সহ সবগুলো নদ নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। পানি বৃদ্ধির সাথে সাথে নতুন নতুন এলাকায় ভাঙন শুরু হয়েছে। ভাঙনের তীব্রতা টিকতে পারছে না নদী পাড়ের পরিবারগুলো। পানি বৃদ্ধির ফলে সদর উপজেলার কুন্দেরপাড়া, ফুলছড়ি ও সুন্দরগঞ্জের বেশ কয়েকটি পয়েন্টে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। এদিকে যমুনা ও ব্রহ্মপুত্র নদীর ভাঙনে ফুলছড়ি উপজেলার রতনপুর ইউনিয়নের কাতিয়ার ভিটা গ্রামে শুরু হয় ভাঙন। ভাঙনে কয়েকদিনে এসব এলাকার শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন এলাকার কয়েকটি পয়েন্টে প্রতিরোধের চেষ্টা হচ্ছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। বিশ্ববাজারে বাংলাদেশি বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ বাড়লেও মূলধন সমন্বয়ের কারণে নিট বিনিয়োগ কিছুটা কমেছে। 2025 সালের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের সরাসরি বৈদেশিক বিনিয়োগ বা আউটওয়ার্ড এফডিআই স্থিতি দাঁড়িয়েছে 4064 কোটি টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় 74 কোটি টাকা কম। সবচেয়ে বেশি বিনিয়োগ হয়েছে ব্রিটেনে। শীর্ষে রয়েছে আর্থিক মধ্যস্থতাকারী খাত। একসময় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখতে বিদেশে বিনিয়োগের ক্ষেত্রে ছিল কড়া বিধিনিষেধ। তবে সময় বদলেছে। স্বল্পোন্নত দেশের তালিকা বা এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি এবং বিশ্ববাজারে নিজেদের ব্র্যান্ডিং বাড়াতে এখন শর্ত সাপেক্ষে বিদেশে বিনিয়োগের অনুমতি পাচ্ছে দেশের শীর্ষস্থানীয় গ্রুপগুলো। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী 2025 সালের ডিসেম্বর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি উদ্যোক্তাদের মোট বিনিয়োগের স্থিতি 4064 কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বড় গন্তব্য এখন ব্রিটেন। দেশটিতে বাংলাদেশিদের বিনিয়োগের পরিমাণ 1273 কোটি টাকা ছাড়িয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ 1106 কোটি টাকা বিনিয়োগ রয়েছে প্রতিবেশী দেশ ভারতে। এরপরেই শীর্ষ তালিকায় রয়েছে হংকং, ইউনাইটেড আরব আমিরাত এবং মালয়েশিয়ায়। খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায় বাংলাদেশি বিনিয়োগের সিংহভাগই দখল করে আছে বিদেশে আর্থিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলো। এ খাতে বিনিয়োগের পরিমাণ 3628 কোটি 49 লাখ টাকা। এর বাইরে ভারতের খনি বা মাইনিং খাতে প্রায় 490 কোটি 39 লাখ টাকা এবং হংকং ও ইথিওপিয়ায় টেক্সটাইল ও তৈরি পোশাক খাতে বিনিয়োগ দাঁড়িয়েছে 46 কোটি টাকারও বেশি। দেশের কিছু ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটরিজ আপনি ওই দেশগুলোতে শাখা খুলবেন, তখন তো আসলে আপনাকে মূলধন কিছু নিতে হবে। আরেকটা হলো আপনার দেশের একটা ব্র্যান্ড ইমেজ, তো এই কারণেও কিন্তু অনেক সময় এটা দরকার পড়ে। এই পারমিশনের আড়ালে যেন আবার আমাদের পুঁজি পাচার না হয়ে যায়। তবে বৈশ্বিক বাজার পরিস্থিতি এবং মূলধন সমন্বয়ের কারণে নিট আউটফ্লো 73 কোটি 90 লাখ টাকা কমেছে। বিশেষ করে কেনিয়া ও আয়ারল্যান্ডে কেমিক্যাল ও ফার্মাসিউটিক্যালস খাতে নতুন বিনিয়োগ আসলেও অন্য দেশ থেকে মূলধন ফেরত আসায় এই খাতে সামগ্রিক বিনিয়োগ স্থিতি ঋণাত্মক। খাত সংশ্লিষ্টরা বলছেন, সঠিক নীতি সহায়তা পেলে বাংলাদেশি বহুজাতিক কোম্পানিগুলোর বিশ্বজুড়ে তৈরি পোশাক, ঔষধ এবং আর্থিক খাতে ব্যবসার সুনাম আরও বাড়বে। একরামুল ইসলাম খান, ওয়ান নিউজ, ঢাকা। রাজধানীর সোহরাওয়ার্দী সহ 3 হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের 13 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। সকালে তাদের গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে সাজা দেয় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। র্যাব জানায়, সক্রিয় এই দালাল চক্রটি সরকারি হাসপাতাল থেকে রোগীদের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে পাঠাতো। এর মাধ্যমে তারা রোগীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। দালাল চক্রটি দীর্ঘদিন ধরে গ্রাম থেকে আসা রোগী ও রোগীর স্বজনদের বিভ্রান্ত করে বিভিন্ন ক্লিনিকে পাঠানোর সঙ্গে জড়িত। প্রধানমন্ত্রীর ভিশন পূরণ করার ক্ষেত্রে কৃষিতে পর্যাপ্ত বাজেট নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর খামারবাড়ির কৃষি ইনস্টিটিউশন বাংলাদেশে এব আয়োজিত বাজেট 2026-27 কৃষি উন্নয়নের রূপরেখা ও বাস্তবায়নের চ্যালেঞ্জ বিষয়ে আলোচনা সভায় এ কথা বলেন তিনি। বলেন, কৃষিতে আগের চেয়ে বেশি বরাদ্দ দেওয়া হলেও তা যথেষ্ট নয়।
চিকিৎসা শেষে সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণিকে আবারও কারাগারে পাঠানো হয়েছে। ভোরে মুন্সিগঞ্জ জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কারা কর্তৃপক্ষ জানায়, দীপুমণি দীর্ঘদিন ধরেই কিডনি, থাইরয়েড ও অ্যালার্জিজনিত রোগে ভুগছেন। তাকে নিয়মিত চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করাতে হয়। সোমবার গভীর রাতে তিনি অসুস্থতা অনুভব করলে সাথে সাথে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জুলাই আন্দোলনে রাজধানীর আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় ঝিনাইদহ ৩ আসনের সাবেক এমপি নবী নেওয়াজকে গ্রেপ্তার দেখানোর আদেশ মঞ্জুর করেছে আদালত। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে এই আদেশ দেন। শুনানিতে আসামি পক্ষ দাবি করে, এজাহারে নবী নেওয়াজের নাম নেই এবং রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে তাকে শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে। রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাংবাদিক মোহাম্মদ আজহার আলী সরকারকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত। শুনানি শেষে নিজেকে নির্দোষ দাবি করে তিনি বলেন, তাকে অন্যায়ভাবে মামলায় জড়ানো হয়েছে। দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালত এ আদেশ দেন। শুনানির সময় তিনি জানান, তিনি শারীরিকভাবে অসুস্থ এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। তবে রাষ্ট্রপক্ষ দাবি করে মঞ্চ ৭১-এর মাধ্যমে তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। রাতের বুলেটিনে সময় হলো বিরতির। ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। হরমুজে হামলা বন্ধের বিষয়ে ইরান আমেরিকার আলোচনা নিয়ে ধোঁয়াশা, দুই পক্ষের বিপরীতমুখী বক্তব্য। আবারও স্বাগত রাতের বুলেটিনে। হরমুজে হামলা বন্ধের বিষয়ে ইরান আমেরিকা একমত হলেও আলোচনার পরবর্তী দিন তারিখ স্থান নিয়ে বিপরীত মেরুতে অবস্থান নিয়েছে। মঙ্গলবার কাতারের দুই পক্ষের আলোচনায় বসার খবর যখন ইরান নাকচ করে দেয়, ঠিক তখনই প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ইরানের অনুরোধে মঙ্গলবারই দুই দেশের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা হবে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ঘিরে পাল্টাপাল্টি হামলা বন্ধে সম্মত হয়েছে আমেরিকা ও ইরান। ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য সামনে আনে ভার্জিনিয়া ভিত্তিক সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। তারা দাবি করে, আপাতত সব ধরনের সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। এদিন অ্যাক্সিওস ও আল জাজিরা সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, মঙ্গলবার কারিগরি পর্যায়ের আলোচনার জন্য ইরান ও আমেরিকার প্রতিনিধিরা কাতারের রাজধানী দোহায় বৈঠকে বসবেন। তবে তাদের এমন দাবি নাকচ করে দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে আলোচনার যে সম্ভাব্য তারিখের কথা বলা হচ্ছে তা সঠিক নয়। গারিবাবাদি আরও জানান, কাতারের সাথে স্থায়ী শান্তি চুক্তির বিষয়ে আলোচনা চলমান থাকলেও কারিগরি আলোচনার শর্তসমূহের পাশাপাশি দিন ও তারিখের বিষয়ে ইরান আমেরিকা একমত না হওয়া পর্যন্ত এই আলোচনা অনুষ্ঠিত হবে না। তবে এর কয়েক ঘন্টা পরেই সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, মঙ্গলবার কাতারের দোহায় আলোচনার জন্য ইরানের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, আর এর প্রেক্ষিতেই মঙ্গলবারই এই আলোচনা অনুষ্ঠিত হবে। এর আগে সোমবার সকালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করেন, আমেরিকার সাথে সমঝোতা স্মারকের আওতায় কাতারে জব্দকৃত $12 বিলিয়ন মধ্যে $6 বিলিয়ন শিগগিরই পেতে যাচ্ছে তেহরান। তিনি দাবি করেন, এই বিষয়ে কাতারের সাথে আলোচনার পর দেশটির কর্মকর্তারা এই পদক্ষেপ নিতে একমত হয়েছেন। যুদ্ধবিরতি চুক্তির পর স্থায়ী চুক্তির বিষয়ে আলোচনার মাঝেই পাল্টাপাল্টি হামলার ফলে আলোচনা ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে কাতারে মঙ্গলবার আলোচনার বিষয়ে পুরোপুরি বিপরীতমুখী বক্তব্যে এই আলোচনা ঘিরে নতুন করে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ভারতীয় ভূখণ্ডের কয়েক কিলোমিটারের ভেতরে স্থায়ী ঘাঁটি গড়ে তুলেছে চায়নার পিপলস লিবারেশন আর্মি। অরুণাচলের বাসিন্দাদের দাবি, বেইজিংয়ের দখলদারিত্বে সীমান্ত এলাকায় স্থানীয়দের চাষাবাদ ও পশুপালন বন্ধ হয়ে গেছে। ভারতের অরুণাচলে আবারও চায়নার জমি দখলের অভিযোগ ঘিরে তোলপাড় সৃষ্টি হয়েছে। রাজ্যটির আপার সুবনশিরি জেলার সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দাদের অভিযোগ, চায়নার পিপলস লিবারেশন আর্মির দখলদারিত্বে গত 6 বছর ধরে ওই এলাকায় স্থানীয়দের চাষাবাদ ও পশুচারণ বন্ধ হয়ে গেছে। অরুণাচল প্রদেশের উত্তর অংশে চায়না অধিকৃত তিব্বত সংলগ্ন ওই অঞ্চলটিতে নাহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাস। নাহ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি কেরুচাঁদ টাইমস অব ইন্ডিয়াকে জানান, তাদের পূর্বপুরুষদের এসব জমিতে বহু যুগ ধরে শিকার, চাষাবাদ এবং পশুপালন করে আসছেন তারা।
সীমান্ত নিয়ন্ত্রণ রেখা LACর অন্তত 5টি এলাকায় ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করে চায়নার বাহিনী স্থায়ী অবকাঠামো গড়ে তুলেছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তারা বলছেন সেখানে যেতে বাধা দিচ্ছে চাইনিজ সেনারা। এক যুগ আগে থেকেই ওই অঞ্চলগুলোতে চায়নার সেনারা অনুপ্রবেশ শুরু করে বলে জানান স্থানীয়রা। তাদের দাবি 2020 সাল থেকে স্থায়ীভাবে এসব ভূখণ্ড দখলে নেয় চায়না। সম্প্রতি লাদাখেও একইভাবে চায়নার বাহিনীর বিরুদ্ধে ভারতীয় ভূখণ্ড দখলের অভিযোগ ওঠে, কিন্তু নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকার সেই দাবি নাকচ করে দেয়। ভারতের ভূখণ্ড দখল নিয়ে পার্লামেন্টে বিজেপি সরকারের সাথে তীব্র বাকবিতণ্ডায় জড়ায় বিরোধী দল কংগ্রেসও। ভারতের অরুণাচল রাজ্যকে চায়নার ভূখণ্ড হিসেবে দাবি করে আসছে বেইজিং। অঞ্চলটিকে অন্তর্ভুক্ত করে মানচিত্র প্রকাশ করেছে দেশটি। এসব ঘটনায় সীমান্তে দুই বাহিনীর উত্তেজনা নিরসনে বেইজিং নয়াদিল্লির শীর্ষ পর্যায়ে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। জার্মানির উত্তরাঞ্চলের স্টেট শহরে বন্দুক হামলায় অন্তত 5 জন নিহত হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। সোমবার শহরটির ইউথ সেন্টারে হামলার এই ঘটনা ঘটে। সন্দেহভাজন 2 জনকে গ্রেপ্তার করেছে জার্মানির পুলিশ। এখন পর্যন্ত হতাহত বা সন্দেহভাজনদের পরিচয় নিশ্চিত করেনি পুলিশ। হামলার কারণ সম্পর্কেও কিছু জানানো হয়নি। বন্দুক হামলার পর এলাকাটিতে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা যায়। অঞ্চলটি এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কৃত্রিম বুদ্ধিমত্তার স্মার্ট ব্রেসলেট, যা রক্ষা করতে পারে ঘরে একা থাকা প্রবীণদের জীবন। ইউরোপ জুড়ে চলা তীব্র দাবদাহের ঝুঁকিতে থাকা বয়স্কদের জন্য এই ব্রেসলেট হয়ে উঠেছে রক্ষা কবচ। ইটালির রাজধানী রোমে প্রবীণদের সুরক্ষায় ব্যবহৃত হচ্ছে চমৎকার এই প্রযুক্তি। 85 বছরের দিনা গাজেলা 2023 সালে স্বামী আর তার পরের বছর প্রিয় বিড়ালটিকে হারিয়ে রোমের এই ফ্ল্যাটে একদম একা দিন কাটে তার। তবে 4 দেয়ালের এই একাকিত্বে দিনা কিন্তু মোটেও অসহায় নন। তার সার্বক্ষণিক সঙ্গী এখন হাতের এই কালো রঙের স্মার্ট ব্রেসলেট। যদি কখনো আমার শরীর খারাপ লাগে তবে এটা আমার জন্য জীবন রক্ষাকারী। এই ব্রেসলেটটা আমাকে মানসিক শান্তি দেয়। ইউরোপ জুড়ে এখন চলছে তীব্র তাপপ্রবাহ। রোমের তাপমাত্রা ছুঁয়েছে প্রায় 40 ডিগ্রির কাছাকাছি। এই তীব্র দাবদাহে প্রবীণদের রক্তচাপ কমে যাওয়া বা স্ট্রোকের ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। আর এখানেই ম্যাজিকের মতো কাজ করছে এই ব্রেসলেট। ঘড়ির মতো দেখতে এই ডিভাইসটি দিনার হৃদস্পন্দন ও ঘুমের গতিবিধির খেয়াল তো রাখেই, সেই সাথে ঘরের ভেতর বা বাইরে কোথাও তিনি পড়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে সেই তথ্য পাঠিয়ে দেয় কন্ট্রোল রুমে। রোম পৌরসভার 450 মিলিয়ন ইউরোর এই প্রকল্পের আওতায় সম্পূর্ণ বিনামূল্যে এই সুবিধা পাচ্ছেন শহরটির প্রায় 700 প্রবীণ নাগরিক। এই তীব্র গরমে ব্রেসলেটটি বয়স্কদের জন্য খুবই জরুরি, কারণ গরমে তাদের রক্তচাপ কমে যায়, হৃদস্পন্দন ধীর হয়ে যায়। তারা সত্যিই খুব কষ্ট পান। তবে অনেকেই প্রাইভেসির কথা ভেবে এটা পড়তে চান না। আমরা কিন্তু সিসিটিভি ক্যামেরা দিয়ে তাদের ঘরের ভেতর নজরদারি করছি না, শুধু তাদের স্বাস্থ্য সুরক্ষাই আমাদের লক্ষ্য। সোম থেকে শুক্র দিনভর কম্পিউটার স্ক্রিনে এই ডেটা পর্যবেক্ষণ করেন সমাজকর্মীরা। আর রাতে বা ছুটির দিনে কোনো জরুরি পরিস্থিতি তৈরি হলে স্বয়ংক্রিয়ভাবে নোটিফিকেশন চলে যায় স্বজনদের মোবাইল অ্যাপে। গত 1 বছরে এই প্রযুক্তির কল্যাণে 2 জন বৃদ্ধের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে। এইচ এ মাতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। শেষ করব রাতের বুলেটিন। তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। সংসদে অর্থ বিল পাশ, করমুক্ত আয় সীমা 4 লাখ টাকা পর্যন্ত বৃদ্ধি। ব্যাংক হিসেব খুলতে লাগবে না TIN। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার প্রধানমন্ত্রীর। বিদেশে পাচারকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি বিরোধী নেতার। দেশের পোশাক রপ্তানিতে মন্দার ছাপ, ইউরোপে কমছে চাহিদা। বৈশ্বিক অর্থনীতিকে দায়ী করেছেন ব্যবসায়ীরা। তুরাগের 7 আওয়ামী কর্মীর মৃত্যুকে গুজব বলছে পুলিশ। 3 মরদেহের 2 জনের আওয়ামী রাজনীতি করার প্রমাণ মিলেছে। এবং চলে গেলেন বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। সংস্কৃতি অঙ্কনে শোকের ছায়া। কাল নেওয়া হবে শহীদ মিনারে।
ছিল রাতের বুলেটিন। একটু পরেই দেখবেন টকশো কঠিন কথা সহজ। চ্যানেল ওয়ানের সাথেই থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।